ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে বিউটিফুল গর্জাস অনন্যা বন্দ্যোপাধ্যায়, সব সময় সুন্দরী। নমস্কার। অসাধারণ লাগছে আজকে, অসাধারণ লাগছে আজকে দেখতে। সেটা অবশ্য যে বলছে সে নিজেই অসাধারণ মনের, সেই জন্য অন্যকে অসাধারণ বলা যায়, জানেন তো। থ্যাংক ইউ সো মাচ। আসলে অসাধারণটা যেটা নবনীতা বলছে, স্কিনের বাইরেটা দেখে, চেহারাটা দেখে সেটা সম্পূর্ণ হয় যদি মনটা ভালো হয়। সেইটা নবনীতা তো অনেকটা দেখতে পাচ্ছে না, আপনারাও দেখতে পাচ্ছেন না, তাই তো এটা সম্পূর্ণ হচ্ছে না। তবে মনের একটা রিফ্লেকশন সেটা তো ডেফিনেটলি চেহারায় থাকে, এবং ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সুতরাং সব মিলিয়ে একটা প্রতিফলন তো থাকেই। এবং সেই প্রতিফলনটা দুর্দান্ত। রক্তবীজ 2 এখানে আমরা কিভাবে পাবো অননাদিকে? রক্তবীজ 2 নিজেই একটা রোমাঞ্চ এবং একটা থ্রিলার, একটা অন্যরকম ছবি, এবং যারা রক্তবীজ দেখেছেন, রক্তবীজ 2 তাদের আরো অনেকটা উৎসাহ এবং উদ্দীপনা ইতিমধ্যে বাড়িয়েছে। ছবিটা একটা কমপ্লিট প্যাকেজ, এবং যেরকম ভাবে আমরা দেখি, অর্থাৎ শিবপ্রসাদ এবং নন্দিতাদির ছবি উইন্ডোজে মূলত সামাজিক বার্তা থাকেই একটা, সেটা তো রয়েছে এই ছবিতে, এবং তার সঙ্গেও আইটেম সং, বাইরের দৃশ্য সব মিলিয়ে একটা দারুণ একটা জমজমাট। এবং পুজোর সঙ্গে, পুজোর কথাটা যখন এলোই, তখন রক্তবীজের এই পুজোর আগে রিলিজটা আমার মনে হচ্ছিল যে আমরা তো মায়ের পুজো করি, মা চণ্ডী অসুর দলনী এবং রক্তবীজ বিনাশিনী, সুতরাং এইরকম রক্তবীজ তাদের তো মৃত্যু হয় না, এবং সেই কারণে ওই মহিষাসুর মর্দিনী এবং ও সংহার হয় না বলেই তো মর্দন করেছিলেন মা চণ্ডী। সুতরাং সেই জায়গা থেকে রক্তবীজ এবং মা চণ্ডী নিজে রক্তবীজ বিনাশিনী, এটা আমি রিলেট করতে পারছি। কিন্তু কিভাবে পাবো সেটা বলা হলো না। কিন্তু আমার রক্তবীজ 2-তে প্রেজেন্স একজন র অফিসার, যেটার মূলত আবির চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা টিম, যারা অনেকটাই দেশপ্রেম, দেশ সুরক্ষা এবং ইত্যাদি ইত্যাদি, দুষ্টের দমন, শিষ্টের পালন, সুতরাং সে বিষয়ে যুক্ত থাকে, মানে র এজেন্ট, এবং বেশ একটা টান টান উত্তেজনা, মারামারি, এবং সব মিলিয়ে খুন, এবং এবং এই যারা যারা এই ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করা, সব মিলে একটু বেশ অন্যরকম, বুঝেছেন। হ্যাঁ, মানে ওই র অফিসার, মানে পুলিশ, এই যারা কাজটা করেন, অর্থাৎ সামাজিক ব্যাধি যারা বিনাশ করেন, সেই টিমের একজন। তো অনন্যাদি, এই চরিত্রটা করতে গিয়ে কি খুব অ্যাকশন নিয়ে, মানে অ্যাকশনের উপর প্র্যাকটিস করতে হয়েছে, বা ওয়ার্কশপ কি ছিল, প্রস্তুতি আমি বলবো? এটা তো ছিলই নবনীতা। যারা যদি বলি যে একেবারেই কিছু প্রস্তুতি ছাড়াই শুধু অভিজ্ঞতাকে নির্ভর করে, কারণ আমার জীবনে রাজনীতির সঙ্গে তো প্রতিদিনের এই ওঠা বসা এটা তো আছেই, অর্থাৎ কিছু প্রতিবন্ধকতাকে প্রত্যেক দিনেই সামনাসামনি করতে হয়, এবং উইদাউট এডিট ছাড়া। আমাদের তো স্ক্রিপ্টেড এবং এডিটেড পেশা এবং জীবন নয়, সুতরাং সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই যে আমি মানে এই র এজেন্টের অভিনয়টি করেছে এমন কিন্তু নয়, এটা বলে ঠিক বলা হয় না। এটার জন্য বেশ ভালো একটা প্রস্তুতি, একটা হোমওয়ার্ক করতেই হয়েছে, কারণ শুধু ওজন কন্ট্রোল করা বা জিম করে কিছুটা ওয়ার্কআউট করা নিয়ে কিন্তু রক্তবীজ 2 এর র এজেন্টের কাজটি করা যেত না। তার জন্য আরেকটু বেশি, আরেকটু মোর দ্যান আরেকটু এগিয়ে কিছু করতে হচ্ছে, সেটা হচ্ছে ট্রেনিং, এই ফিটনেস ট্রেনিংটা, অর্থাৎ পড়ে গিয়ে আপনি কি করে উঠে দাঁড়াবেন, এবং এই
লড়াই মারামারি, এই যে বন্দুক চালানো, এগুলো না জানেন, এগুলো একটুখানি না জানলে, অন্তত একটু একটু না শিখে ওখানে করতে গেলে একটু মুশকিলই। সেজন্য আমি খানিকটা একটু তালিম, ট্রেনিং, যাই বলুন, নিয়েছি। আমি ফোর্ট উইলিয়ামে যোগাযোগ করেছি, তারাই আমায় ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে সেখানে যোগাযোগ করতে বলেছিলেন। আমি গেছি, এবং অল দা ওয়ে যাদবপুর থেকে ব্যারাকপুর যাওয়াটাও খুব চ্যালেঞ্জ ছিল। এবং রক্তবীজের ছবির গোটা শুটিং পর্বটাই তো গরমে হয়েছে, মানে মার্চ, এপ্রিল, মে, ওই সময়টার মধ্যে। সুতরাং সে সময় কিন্তু খুব কষ্টই হয়েছে, এবং আমরা সকলেই হয়তো কিছুটা জিম নির্ভর, ওজন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো হয়তো কম বেশি সকলের মধ্যেই আছেন। কিন্তু ওই ফিটনেস মানে কি, বুঝতে পারছেন তো? মানে ধরুন একটা কোনো ছোট জায়গা থেকে আপনি লাফিয়ে পড়লেন, এবং পড়ে গিয়ে হাত পা ভাঙবেন না। সুতরাং যে কায়দায় যে দিক থেকে পড়লে শরীরে হাড়ে লাগে না মাংস লাগে, সেগুলো যদি আপনি না শেখেন, মানে একটু ট্রেনিং না থাকলে এটা কিন্তু করা যাবে না। অনন্যাদি এমনিতে ভীষণ হাসি খুশি মানুষ, সদা হাস্যময়ী আমি বলতে পারি। তো অনন্যাদি কখন রেগে যায়? কি দেখলে, কোন অবস্থাতে অনন্যাদি রেগে যায়? এই হাসিটা থাকে না তখন কিছুক্ষণের জন্য। নবনীতা এই রাগ, মানে এটা কন্ট্রোল করা খুব শক্ত। রাগ যে হয় না এবং হতাশ যে হই না, তা তো নয়, এটা হয়। এবং স্বাভাবিকভাবে আমারও হয়, কিন্তু সেটাকে সংযম করা, কন্ট্রোল করা, সেটা জানেন তো নবনীতা খানিকটা প্র্যাকটিস। তবে আমার মনে হয়, যেহেতু আমার অনেকটা বছর এভিয়েশনে কেটেছে, জীবনের প্রথম অনেকগুলো বছর, তাতে করে একটা ট্রেনিং, যে কি করে নিজের না পারা, নিজের রাগ হওয়া, সেটাকে নিজের মধ্যে রাখা এবং সকলের কাছে প্রকাশ না করা, এইটা চট করে ভেঙে পড়া, এগুলো কোনোটাই যাতে না হয়, তার জন্য না অনেক দিনের প্র্যাকটিস লাগে। সুতরাং সেটা বোধহয় আমার এভিয়েশন দিয়েছে। মানে আমি যেহেতু একটু অন্য জগৎ থেকে এসেছি, ওই ট্রেনিংটা খানিকটা হয়েছে, কিন্তু সবটা জানেন ট্রেনিং এ হয় না। এটা নিজস্বতা। আমি খুব একটা চট করে রেগে যাই না, একটু ঠান্ডা মাথার মেয়েই বলতে পারেন। হ্যাঁ, ওই যে আমি বললাম সদা হাস্যময়ী, সবসময় আমি হাসতেই দেখি। খারাপ লাগা, দুঃখ রাখা গুলো একদম নিজের, সেটা যে প্রকাশ হয় না এমন নয় নবনীতা, হয়, কিন্তু তুল্যমূল্য বিচার করলে কম, সেটা একটু নিজের মধ্যেই থাকে। তবে তার একটা প্রেশারও আছে। আপনি যে সবার কাছেই চট করে ভেঙে পড়েন না, মানে পারেন না, অথবা দুঃখটা অন্যকে চট করে বলতে পারেন না, তাহলে নিজের মধ্যে রেখে দেওয়ার, সেটা তো কষ্টের, এবং শেয়ারিং অনেকটাই তো রিলিফ দেয়। তো সেই চাপটা তো থাকেই। সুতরাং ভালো মন্দ নবনীতা দুটোই আছে। কিন্তু নবনীতা দেখছে যে সদা হাস্যময়ী, এটা রাখতে গিয়ে যে চাপটা নিজের মধ্যে নিতে হয়, এবং সেটার জন্য যে স্ট্রেস লেভেল বাড়ে, এটা তো ঘটনা। তার উপরে রাজনীতিতে রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে কাউন্সিলর, মানে নানান রকমের তো ঘটনা চারদিকে ঘটেই চলে, তাই না? আমি সেই ধরেই বলছিলাম। এটা খানিকটা জেনেটিকও, কারণ আমার মাকেও আমি দেখেছি যে মাও চট করে রেগে যান না, এবং সব জিনিসই বেশ কুল ভাবে নিতে পারেন। তবে রেগে যাই না এমন না, কিন্তু রাগটা দেখবো তার জন্য রক্তবীজটা দেখবো, তাই না? সেখানে পেয়ে যাব অনন্যা বন্দ্যোপাধ্যায়কে রাখতে। অনন্যাদি অনেকদিন হয়ে গেল, মানে অনেকগুলো বেশ পরপর কাজ আমরা পেয়ে যাচ্ছি। এই অভিনয়ের প্রেরণা কি কখনো জয়দা দিয়েছিলেন যে অভিনয়টা করো? বিষয়টা একটু অন্যরকম করে ভাবলে নবনীতা মনে হবে যে, দেখুন, আমার তো খুব ছেলেবেলাটাই জয়ের বাড়িতে কাটানো, অর্থাৎ তখন তো জয় ছবি করছেন না, কারণ ছবি তখন জয় যখন যেই সময় ছবি করেছেন তখন আমি বেশ ছোট, পরের দিকে। কিন্তু ওই ছবির যেহেতু বাড়িতে ছবি ওনার বাবা প্রডিউস করেছেন, জয় নিজে অভিনয় করেছেন, তাই একটা বাড়ির মধ্যে সেই আলোচনা এবং এটা নিয়ে কাটা ছেঁড়া অ্যানালিসিস তো চলতেই থাকতো। সুতরাং নিজের অজান্তেই একটা প্রভাব তো ছিলই, জানেন। সেটা যে খুব ইন্টেনশনালি সেরকম না, কিন্তু যেহেতু বাড়িতে ওই চর্চাটা ছিল, এই কে কোন প্রডিউসার কতটা ছবির জগতে কতটা ব্যবসা করতে পারলেন, অথবা কাকে নিলেন, কারা নতুন করছেন, তারা কিভাবে নিজেদেরকে এগিয়ে যাচ্ছেন, এখন স্ট্র্যাটেজি কি, এখন কি ধরনের ছবি হচ্ছে। বাংলার ছবির তো একটা সময় একটা খারাপ সময় গেছে, একটা রিসেশন গেছে বলতেই তো পারি। সেই মন্দার সময়
কিভাবে আবার কাটিয়ে উঠে এই খরার সময়টা, তারপর আবার ঠিক হওয়া, এগুলো আলোচনাগুলো তো শুনেছি। সেজন্য কোনো জায়গায় কোনোভাবে নিশ্চয়ই একটু প্রভাবিত আমি হয়েই ছিলাম। সুতরাং সেই জায়গায় হ্যাঁ বলতে পারেন তার একটা পরোক্ষ প্রভাব তো ছিলই। এখন যখন প্রধানের পর রক্তবীজ 2 এই কদিনের মধ্যেই রিলিজ, মানে এই জয়ের চলে যাবার অর্থাৎ এই আগস্ট থেকে এবং এই সেপ্টেম্বর 24, ঠিক 1 মাসের মধ্যেই, তখন মনে হয়েছিল, এটা আমার মনে হয়েছিল যে যদি এটা দেখে যেত তাহলে নিশ্চয়ই ভালো হতো। তবে নবনীতা এটাও তো ঠিক, দেখলে আমার মনে হতো যে নিশ্চয়ই করে গঠনমূলক সমালোচনা করতেন। সমালোচনা একটা হতোই, সেটা অবশ্য আমার ভালোর জন্যই হতো। এটা আমার বাড়িতে মাকেও দেখেছি, যে স্কুলের জীবন থেকে দেখে আসছি, ভালো ফল করলেও মা বলে আরেকটু ভালো হতো, তুই তো বাড়িতে আরেকটু ভালো পারতিস। যখন রাজনীতি করেছি, যখন বেশ ভালো একটা মার্জিনে মানুষের সমর্থন পেয়েছি, তখনও মা বলেছে আমি আরেকটু এসে আশা করেছিলাম আরেকটু তুই পারতিস বোধহয়। আবার যখন ছবিতে এটা নিয়ে হবে তখনও বোধহয় বলবেন যে তুই আরেকটু পারতিস, আরেকটু এরকম। মানে আমি তো বাড়ির কাউকে কখনো সন্তুষ্ট হতে দেখিনি, বুঝেছেন তো? যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির যে একটা ডামাডোল চলছে, সেটা ঠিক করার চেষ্টা চলছে, তার জন্য কমিটি গঠন সব চলছে। অভিনেত্রী হিসেবে তোমার মত যদি একটু ছোট করে বলো। ছবির জগতে এই বিষয়ে যে প্রসঙ্গ তুমি বলছো, এটা তো ছোট করে বলার বিষয় নয়, এটা বেশ বড় আলোচনার বিষয়। এবং এই সাবজেক্টটা এমনই একটি যেটা নিয়ে আলাদা আলোচনা, শুধু এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, তাই না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি বিষয়। এবং চলচ্চিত্র সঙ্গে যুক্ত যারা, তাদের ভবিষ্যৎ এবং বাংলা চলচ্চিত্রের কিভাবে সবাই একসঙ্গে কাজ করতে পারবেন, এইটা নিয়েই বিষয়। সুতরাং এর গম্ভীর, মানে অনেকটি, এর গাম্ভীর্য অনেকটা বেশি। তবু সেই জায়গা থেকে, তবু নবনীতা তুমি যখন বললে সেই বিষয়ে বলি, দেখো ছবিতে যারা অভিনয় করেন, অর্থাৎ যারা কলাকুশলী, তারা সেটা ক্যামেরার সামনে হতে পারে, পিছনে হতে পারেন, যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, ছবি তৈরি করার সঙ্গে যুক্ত, তাদের পক্ষে ছবির বিপণন, মার্কেটিং কিভাবে হবে সেই সম্বন্ধে বক্তব্য রাখাটা খুব হাস্যকর, কারণ তারা তো এই বিষয়টা জানেন না। একটা উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে। ধরুন যে শাড়িটা আমি পরেই আছি, এটা যে তাঁতি করলেন, হাতে তো কাউকে বুনতে হয়েছে শাড়িটা, সে তো সেই বোনটের এবং শাড়িটার নকশা, ডিজাইন, রং তাতেই আটকে আছে। এখন এই শাড়িটা কোথায় বিক্রি হবে, সেটা কি বিশ্ব বাংলায় হবে, না গড়িয়াহাটে হবে, না এটা বাইরে ইন্টারন্যাশনালি চলে যাবে, সে বিষয় তো তাঁতি বা শিল্পী তারা বলতে পারেন না। এটা তো যারা মার্কেটিং এ আছেন তারা বলতে পারে। তাই যে প্রসঙ্গটা তুমি বলছো, অর্থাৎ ছবির বিপণন, সে জায়গায় নিজেদের মন্তব্য বা বক্তব্য রাখাটা একটু হাস্যকর। এমন কোন পদ যেটার জন্য খুব ইচ্ছা বা আগ্রহ রাজনীতিতে, এমন কোন পোস্ট যার জন্য অপেক্ষা করে থাকো, আছো? সেটা তো অনেকটাই নিজের ওপর নির্ভর করে না, অনেকের মতামত এবং তাদের ওপরও। তবু আমি তো আমার শুধু চেষ্টাটাই করতে পারি নবনীতা। সেটা আমি 2009 সাল থেকেই রাজনীতিতে আছি এবং 2015 থেকে সক্রিয়ভাবে রাজনীতি, অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে, এবং যাদবপুরের মতন এমন একটি যেখানে আর্থসামাজিক বন্টনই অন্যরকম, সেই জায়গায় প্রতিনিধিত্ব করছি। এবং 10টা বছর 2বার টার্ম ইলেকশন হয়ে গেল, সেখানে মানুষের সমর্থন পেয়েছি। সুতরাং সেটা তো একটা ইচ্ছা থাকে। তবে আমি নিজে মনে করি অ্যাসপিরেশন না থাকলে জানেন ওই 100% দেওয়া যায় না, প্রফেশনালিজমটা কাজ করে না। যদি কোনো সময় মনে হয় যে আমি এটা করছি শুধু মানুষের ভালো করার জন্য এবং এটি অন্যকে খুশি করার জন্যই, তাহলে জানেন কাজটা করতে গিয়ে আমি দেখেছি যে আন্তরিকতা এবং 100% দেওয়া যায় না। কারণ যতক্ষণ না আপনার নিজের মনে হয় যে কাজটা অন্যকে করে দেওয়ার সঙ্গে নিজেরও ভালো লাগা হচ্ছে, অথবা এই কাজটা ভালো লাগে করলে আপনার কোনো
সুবিধা হচ্ছে, অর্থাৎ আপনি কোনো দলে আছেন বা সরকারে আছেন, সেখান থেকে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন, তাহলে সেই কাজটার প্রতি যে লাগাও থাকে, যে ভালোবাসা তৈরি হয়, প্যাশন, সেইটা কাজটাকে কিন্তু শেষ করতে বা আরো অনেকগুলি কাজ করতে উৎসাহ দেয়। কিন্তু এটা যদি না করেন, শুধু যদি মনে করেন ওর ভালোর জন্য করছি, তাহলে বোধহয় সেই উচ্চতা, সেই পর্যায়ে কাজটা করা যায় না। যেটা শেষ করোই বলে যেটা পার্টিকুলার পদ নবনীতা জানতে চাইছিল, সেটা নবনীতার উপর ছেড়ে দিই, কারণ ও তো নিজের সাংবাদিক, ও ঠিক খুঁজে বার করবে। কি অবস্থা! সামনে পুজো, পুজোয় একটা দুর্দান্ত ছবি রিলিজ করছে, আর তোমার পুজোর কি প্ল্যান সেটা একটু জানো। প্রতিবার আমার তো এলাকায় যাদবপুরে প্রায় 63-64টা পুজো হয়, এবং বারোয়ারি এবং মানুষের বাড়ি সব পুজোগুলোতে আমি যাই। পুজোর সঙ্গে আমি জড়িয়েই আমার দুর্গা পুজোগুলো কাটছে গত 10 বছর ধরে। এবছর রক্তবীজ, সুতরাং সেটা একটু আলাদা ভালো লাগা, ভালোবাসা, এবং মানুষ কি দেখছেন এবং তারা কি বলছেন সেটার একটা আগ্রহ থাকেই। তবে প্রোডাকশন হাউসটা তো খুব ভালো হোমওয়ার্ক করেছেন, এবং শিবপ্রসাদ নন্দিতাদির সঙ্গে কাজ করা মানে একটু হোমওয়ার্ক করে আসা, এবং ওনারা নিজেরাও করেন, এবং যারা কাজ করছেন তারাও যে করবে এটা এক্সপেকটেশন থাকেই, এবং এই এক্সপেকটেশনটা মিউচুয়াল, দুজনেই করেন। সেই জায়গা থেকে একটা রেজাল্ট, একটা প্রত্যাশা থাকেই। তবে যেহেতু এটা উইন্ডোজ, তাই জন্য ওই লেখাপড়া করলে সারা বছর যদি আপনি পড়াশোনা করেন, তাহলে অন্তত রেজাল্টের ভয়টা তো করে না। সুতরাং জানি রক্তবীজ ভালো করবে, এবার সেটা কতটা ভালো সেটা একটু দেখার, এবং তার জন্য জনতা জনার্দন, সেটা আমার রাজনীতি হোক, আমার নির্বাচন হোক, অথবা রক্তবীজ হোক, জনতাই শেষ কথা বলেন। এবারও আশা করছি তারা আমাদের নিরাশ করবেন না। সবশেষে ইটিভি ভারতের দর্শককে আপনাদের পুজো সবার খুব ভালো কাটুক, এটা তো নিশ্চয়ই আমি চাইবো। তার সঙ্গে যেহেতু আমি বাংলা ছবির একজন দর্শক এবং কলাকুশলীও বলতে পারেন, সুতরাং সেই জায়গা থেকে মুভি বাফার হিসাবে বলছি, আমি কিন্তু ছবি দেখবো। তাই বেশি করে বাংলা ছবি দেখা, উৎসবের দিনগুলো খাওয়া দাওয়ার সঙ্গে অন্তত ছবি দেখা। ছবি দেখা তো শুধু ছবি দেখা না, ছবি দেখার সঙ্গে না অনেকগুলো পরিবার যুক্ত থাকে, একটা ইন্ডাস্ট্রি চলে। সুতরাং সেটা মনে করেও যদি একটু হলমুখ হন, তাহলে রথ দেখা কলা বেচা দুটোই হয়। তাই আসবেন সবাই মিলে, রক্তবীজ 2 কে যে লেভেলে আমরা ভাবছি তার চেয়ে একটু বেশি করে উপহার দেবেন। খুব ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। তোমার পুজো ভীষণ সুন্দর করে কাটুক এবং সাজুগুজু করে একদম দুর্দান্ত কাটুক। থ্যাংক ইউ সো মাচ অননাদি। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।